সন্ধে নেমেছে কলকাতায়। ডাফরিন, ইন্দিরা গান্ধী আর আউটরাম রোড ধরে হেডলাইটের কাফেলা এগিয়ে আসছে ভিক্টোরিয়ার দিকে। আজ গড়ের মাঠ বেশ ফাঁকা। দূরে একটা পুলিশের গাড়ির বনেটে হেলান দিয়ে সিগারেট টানছে এক অফিসার। ডান দিকে একটা ঘোড়া ঝিমোচ্ছে। মাঠের ঠিক মাঝ বরাবর এলিয়ট পার্কের পাশ ঘেঁষে বসে সিগারেট টানছিল প্রত্যয়। অখিল, সঞ্জয় আর নীল এখনো এসে পৌঁছয়নি। অবশ্য এত তাড়াতাড়ি পৌঁছানোর কথাও না। প্রত্যয় একটু আগে ভাগে চলে এসেছে। আকাশের দিকে তাকালো প্রত্যয়। ভারী মেঘ জমেছে পশ্চিমে। রাতে বৃষ্টি নামতে পারে। এখন কালবৈশাখীর সময়। কালবৈশাখীর কথা মনে পড়তেই ছোটবেলার কথা মনে পড়ে যায় প্রত্যয়। ওর গ্রামের স্মৃতি, সেই যে 14 বছর বয়সে মা মারা গেল, তারপর আর গ্রামে ফেরেনি প্রত্যয়ের বাবা। ওকে নিয়ে চলে এসেছিল বারাসাত। বারাসাতে একটা স্কুলে চাকরি করত ওর বাবা। তখন ওদের বাড়ি ছিল বসিরহাট। মায়ের সঙ্গে বাড়িতেই থাকতো প্রত্যয়। বাবা ডেইলি প্যাসেঞ্জারি করত। সেই রাতও ছিল কালবৈশাখীর রাত। হাওয়ার ঝাপটায় বাড়ির পিছনের বাগানের আম গাছগুলো থেকে ঝর্ণার মতো শব্দ করে আম পড়ছিল মাটিতে। ভাবতে ভাবতে শিউরে উঠল প্রত্যয়। ওই রাতের সমস্ত স্মৃতি সে এখনো বিশ্বাস করে উঠতে পারেনি, কাউকে বলতেও পারেনি। কেমন অদ্ভুত ভাবে ওর মা নীলের ডাকে ভাবনায় ছেদ পড়ে প্রত্যয়। মাথা তুলে তাকায় সে। তাকাতেই দেখতে পায় ওরা এসে গেছে। মুহূর্তের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়ে হাসি মুখে জিজ্ঞাসা করল, বাকি দুটো কোথায়? নীল বলল, আসছে, ওই ঝালমুড়ি কিনছে মেট্রোর সামনে থেকে। প্রত্যয় বলল, ঝালমুড়ি কিনছে? কি এখানে এখন বসার প্ল্যান করছিস নাকি? ভাই দেরি হয়ে যাবে কিন্তু। নীল মাথা ঝাঁকিয়ে বলল, এই মিনিট 10 বসবো। এমনিতেও রুমে ফিরে সেই পড়াশোনা অ্যাসাইনমেন্টে ডুবে যেতে হবে। একটু ফ্রেশ হয়ে নি ভাই। তুই কতক্ষণ এলি? স্মৃতি কোথায়? প্রত্যয় হাসল। এসেছি ওই আধ ঘন্টার মতো। স্মৃতি কাটিয়ে দিল আজকে আমাকে। নীল অবাক হয়ে জিজ্ঞেস করলো, কাটিয়ে দিল মানে? প্রত্যয় বলল, DUMPED। সে কি রে, কেন? ইতিমধ্যে অখিল আর সঞ্জয়ও এসে পৌঁছেছে। অখিলের হাতে এক ঠোঙা ঝালমুড়ি। প্রত্যয়ের বলা শেষ কথাগুলো ওদের কানেও পৌঁছেছে। এক মুঠো ঝালমুড়ি মুখে তুলে চিবোতে চিবোতে অখিল জিজ্ঞেস করল, কে কবে দম করলো? নীল বলল, স্মৃতি প্রত্যয়কে। পিঠের ব্যাগ পাশে রেখে বসতে বসতে সঞ্জয় জিজ্ঞাসা করল, যা শালা, কেন, কি হয়েছে? প্রত্যয় বলল, খোলাখুলি তো কিছুই বললো না। দেখা করতে গেলাম ঢাকুরিয়া। লেকের পাড়ে বসে সবে একটা চুমু হয়েছে, হঠাৎ মাথা নাড়িয়ে বলল, এই সম্পর্কটা আমার আর পোষাচ্ছে না। তোর ভিতরে সেই আগের চামটা নেই। দিনকে দিন কেমন মধ্যবিত্ত তেতো বাঙালি হয়ে যাচ্ছিস। আই নিড আ ব্রেক। এতদূর বলে আচমকা প্রসঙ্গ বদলে প্রত্যয় বলল, আচ্ছা একটা কথা বলতো, কোনো সিরিয়াস সিচুয়েশন আসলে বাঙালিরা কোড সুইচ করে ইংলিশে চলে যায় কেন? ইংলিশে কি গ্র্যাভিটি বেশি নাকি? নীল বলল, আরে তারপর কি হলো বল, তুই কি বললি? প্রত্যয় বলল, আমি আর কি বলবো, আধ ঘন্টা ধরে আমার দোষের ফিরিস্তি শোনালো, তারপর টাটা, ভালো থাকিস বলে চলে গেল। সঞ্জয় বলল, তুই কিচ্ছু বললি না? নাথিং। প্রত্যয় হেসে বলল, চাই, আমি তো প্রসেস করার সময়টাই পেলাম না, বলবোটা কি? যাকে স্টাফ জোগাড় হলো। স্টাফের কথা শুনে নীলের মুখটা খুশিতে ভরে উঠল। এই যান্ত্রিক পৃথিবীতে ওর আপন বলতে একমাত্র আছে স্টাফ। একগাল হেসে সে বলল, হ্যাঁ ভাই, আমি গেছি, আর জোগাড় হবে না, চল রুমে যাই।
সেখানে আজকে ধোঁয়ার স্বর্গে ভাসিয়ে দেবো তোদের সবাইকে। চ আজকে হেভি স্টাফ তুলেছি। আরও কিছুক্ষণ গল্পগুজব করার পর উঠে পড়ে চার বন্ধু। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়ে ওরা চারজন। অখিল কেমিস্ট্রি, সঞ্জয় বাংলা, নীল ম্যাথ আর প্রত্যয় ফিলোসফি। সূর্য সেন স্ট্রিটে একটা মেসে থাকে চার বন্ধু। যা ভেবেছিল প্রত্যয়, মেট্রো স্টেশনের গেটে পৌঁছতে না পৌঁছতেই জোর হাওয়া শুরু হলো, আর সেই সঙ্গে ডেকে উঠল মেঘ। তাড়াতাড়ি বৃষ্টি নামবে। হলোও তাই। ওরা চারজন সেন্ট্রাল মেট্রোর বাইরে এসে দাঁড়ালো। ততক্ষণে কলকাতার আকাশ ভেঙে বৃষ্টি নামছে। বৃষ্টির এমন জোর যে কয়েক হাত সামনের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না। চোখের সামনে যেন জলের ধুলো উড়ছে, আর সেই সঙ্গে থেকে থেকে মেঘের ডাক আর বিদ্যুৎ চমক। এই অবস্থায় হেঁটে ফেরা সম্ভব নয়। কোনো অটো চোখের সামনে বাঁধছে না ওদের। শেষে ঠায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর 10:30টার দিকে বৃষ্টি ধরে এলো। ফোনগুলোকে অখিলের ব্যাগে ঢুকিয়ে রাস্তায় নামলো চার বন্ধু। শিরশির হাওয়ায় কেঁপে যাচ্ছে ওদের শরীর। নীল হঠাৎ বলল, মনে হচ্ছে যেন বরফ পড়ছে ভাই, স্নোফল, তাই না? সঞ্জয় বলল, হ্যাঁ, স্নোফল সে ইয়াদ আয়া, বহুদিন কোথাও ঘুরতে যাই না, পাহাড়ে যাবি ভাই? অখিল বলল, পয়সা কোথায় ভাই? আমার অ্যাকাউন্টে কাঁচিয়ে ফাঁচিয়ে ওই 500 টাকার মতো হবে। নীল বলল, আর তোর সে কন্টেন্ট রাইটিং এর কি হলো? অখিল বলল, সে কোম্পানি উঠে গেছে গত মাসে, তোকে তো বলেছিলাম আমি। নীল বলল, হ্যাঁ জানি, ওরা তো টাকা দেয়নি তো। অখিল বাঁকা চোখে একবার নীলের দিকে তাকিয়ে বলল, সে টাকাতে 1 মাস চললো না আমাদের? আমার সব বন্ধুরা তো নবাব পুত্তর, ঝাঁকা দিলে টাকা পড়ে। প্রত্যয় বলল, আমার কাছে কিছু আছে, মানে বাড়িতে আছে, তো 1000 মতো। অখিল বলল, ওতে শুধু পাহাড়ের পা হবে, হাড় অবধি পৌঁছতে পারবো না। নীল বলল, আমার মাথায় একটা আইডিয়া আছে, একটু রিস্কি, কিন্তু ঠিকঠাক এক্সিকিউট করতে পারলে কাজ চলে যাবে ভাই। হ্যাঁ রে সঞ্জয়, তোর দাদু দিদিমা সব বেঁচে আছেন? সঞ্জয় ঘাড় নাড়ল, হ্যাঁ আছে, কেন বলতো? অখিল বলল, আমার দাদু বেঁচে নেই। নীল বলল, ফ্যান্টাস্টিক, অর্ধেক কাজ তো তাহলে হয়েই গেল। এই অখিল, এই মাসে তুই মেস ছাড়ছিস, ঠিক আছে? নীলের কথা শুনে বাকি 3 জন চমকে উঠে তাকালো ওর দিকে। অখিল বলল, মানে মেস ছেড়ে যাব কোথায়? নীল বলল, শোন না ভাই পুরো ব্যাপারটা। কালকে আমরা মেস মালিকের কাছে যাব। তুই কাকুকে বলবি, কাকু দাদু খুব অসুস্থ হয়ে পড়েছে, বাবা একা সবটা সামলাতে পারছে না বাড়িতে, আমাকে বাড়িতে যেতে বলেছে। সামনের মাস থেকে বাড়ি থেকেই ক্লাস করব। এই মাসের ভাড়া তো দেওয়া হয়ে গেছে, আর ওই অ্যাডভান্স 3000 টাকা মালিকের কাছে আছে, ওইটা আমরা চেয়ে নেব, মানে তুই চেয়ে নিবি, ঠিক আছে? তারপরে আমরা ঘুরতে চলে যাব। পরের মাসের দিন 15 তুই পুলকদের মেসে কাটিয়ে নিবি। তারপর ফিরে এসে বলবি, দাদু সুস্থ হয়ে গেছে, আমি আবার ফিরে এসেছি, তো হয়ে গেল। নীলের প্ল্যান শুনে বাকি 3 বন্ধু কয়েক সেকেন্ড বোকার মতো ওর দিকে তাকিয়ে রইল। তারপর সঞ্জয় বলল, হারামজাদা, ও যখন ফিরবে ওকে তো আবার অ্যাডভান্স দিতে হবে, তখন টাকা পাবে কোথায় ও? নীল বলল, সেটা তখন দেখা যাবে, আমায় কিস্তি কামারি করি কি, আমি সেটা তখন দেখে নেবো তো। প্রত্যয় বলল, আর যদি অন্য কেউ ওর সিটে এসে পড়ে, তোর এই আইডিয়া তুই পকেটে রাখ, বুঝলি? নীল বলল, তাহলে আমরা ঘুরতে যাচ্ছি না? সঞ্জয় বলল, যাচ্ছি, তবে হিমালয় না, কারণ আমার বাড়ির পাশেই তো একটা পাহাড় আছে। অখিল বলল, কোথায়, পুরুলিয়া? সঞ্জয় বলল, আরো কাছে, ঘাটশিলা। পুলকরা গেল তো কদিন আগে। হ্যাঁ, ওখানে এখন অফ সিজন চলছে, গরম শুরু হয়েছে, ফাঁকায় ফাঁকায় পুরোটা ঘুরে আসা যাবে। নীলের চোখ ঝিলিক মেরে উঠল। তাহলে কবে বেরোচ্ছি আমরা? সামনের সপ্তাহে যাওয়া যায়,
কি বলিস?